আপনারা স্লাইড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? দেখা যায়? এখনো আসে নাই স্যার। আচ্ছা স্যার। প্রশ্নগুলো এই পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের অধিকার এই ক্লাসটা রেকর্ড হচ্ছে না। এই পর্যন্ত 300 ইয়ে বলছে দেখে নিয়ে আসলাম আর কি। একটু একটু নেন এই দুইটা ধারা, 340 আর 42। আমরা আজকে পাঁচটা ধারা পড়বো, 340, 42, 494, 550। আর ওদিকে আর একজন বলছে 525, দরকার নাই। এগুলো বাদ গেছিল মোটামুটি। আমরা এখন পরীক্ষা যেহেতু সামনে, আমরা অতিরিক্ত কিছু করবো না। পারলে এখান থেকে সারা বই থেকে ফৌজদারি কার্যবিধি অন্য আইন মিলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো রিটার্ন আসার মতো সেগুলো দেখবো, আর বাকিগুলো এমসিকিউ আমি রেডি করতেছি। এমসিকিউ পরে গেলে হবে, অসুবিধা নাই। একটু মনোযোগ দিন সবাই। তাহলে হচ্ছে 340টা আমরা তো দেখতে পাচ্ছি যে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন, যিনি যিনি আত্মপক্ষ সমর্থন দিবেন। আমরা তো ওই যে এলিবাই বা বিভিন্ন আমরা পড়ছি না, আত্মপক্ষ নিজেকে আমি নির্দোষ বলে দাবি করবো, তাই তো? এই যে আত্মপক্ষ নিজেকে আত্মপক্ষ সমর্থন এই সাক্ষ্য দেওয়ার সক্ষমতা হচ্ছে 340 দ্বারা। বুঝতে পারছেন? এটা আদালতে দিবে। এটা আমরা যে আমাদের বিভাগীয় মামলা হলেও আমরা কিন্তু আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে। গুরুদণ্ডের ক্ষেত্রে তখন আত্মপক্ষ সমর্থন দেয়। তো এই 340 ধারা ফৌজদারি কাজ 340-এ বলছে যে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ অধিকার, এটা তার অধিকার, সাক্ষ্য দেওয়ার এটা আদালতে তার সক্ষমতা আছে। কিরকম? যে ফৌজদারি আদালতে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা কোনো কারণে যার বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়েছে, যে কেউ হতে পারে, একজন আসামির বিরুদ্ধে সে কার্যক্রম শুরু করছে, এখন নিজের পছন্দ মতো আইনজীবীর মাধ্যমে সে সমর্থন করার অধিকার, এটা কিন্তু একটা আইনগত অধিকার। তাহলে এখানে ধারা 107, দশম, একাদশ এবং 36তম এবং ধারা 552, এই যে ওদের যে সকল কার্যক্রম শুরু হয়েছে, এই যে 107, দশম, একাদশ, এই যে 552, ওইখানে আরেকটা ধারা আমরা দেখবো, 552 দেখবো। এখন তিনি ওই কার্যধারা নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করতে পারেন, এই যে যে কোন কোন সেকশনের এই উল্লেখ করে দিচ্ছে। এবং ফৌজদারি কার্যবিধি আদালতে অভিযুক্ত ব্যক্তির প্রতিরক্ষা পক্ষের জন্য একজন সক্ষম সাক্ষী, তিনি শপথপূর্বক নিজের বিরুদ্ধে বা আনা অভিযোগ একই বিচারে তার সঙ্গে অভিযুক্ত বর্ণ ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ খণ্ডনের জন্য সাক্ষ্য দিতে পারেন। বুঝতে পারছেন? সে শুধু অভিযুক্ত ব্যক্তি প্রতিরক্ষা একজন সক্ষম সাক্ষী, আবার তিনি শপথপূর্বক কি করবে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ একই বিচারে তার সঙ্গে অভিযুক্ত অন্য ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ খণ্ডনের জন্য সাক্ষ্য দিতে পারেন। তবে শর্ত আছে যে তিনি নিজে লিখিত আবেদন ইচ্ছা প্রকাশ যদি না করে সাক্ষ্য হিসেবে ডাকা যাবে না। অবশ্যই তার উইলিংলি আসা লাগবে। এবং আরেকটা বলছে যে সাক্ষ্য না দেওয়া বা কোনো পক্ষ বা আদালত তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য বা প্রতিকূল অনুমানের ভিত্তিতে হিসেবে গ্রহণ করতে পারবে না। উদাহরণ কি? চুরির মামলায় অভিযুক্ত রহিম আদালতে লিখিত আবেদন করে নিজেই সাক্ষ্য দিলেন যে ঘটনার সময় তিনি অন্য অন্য স্থানে ছিলেন। চুরির মামলা একজন অভিযুক্ত আসামি, সে বলল, লিখে দিল যে আমি অন্যত্রস্ত ছিলাম। আদালত তার সাক্ষ্য অন্যান্য প্রমাণের সঙ্গে বিবেচনা করবে, অবশ্যই বিবেচনা করবে। যদি তিনি সাক্ষ্য না দিতেন তবে কেবল সে এই কারণে দোষী বলে ধরে নেওয়া যেত না। তাকে দোষী বলে ধরে নেওয়া যেত। তাহলে আমরা 340টা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন অধিকার এবং সাক্ষ্যদানের যে তার ক্যাপাবিলিটি, এই কথাটাই বলছে। তাহলে এমসিকিউ দেখি, 340 অনুযায়ী অভিযুক্ত কিসের অধিকারী? আইনজীবীর মাধ্যমে। আর আত্মপক্ষ কার মাধ্যমে দিবে? আইনজীবীর মাধ্যমে দিবে। আর এই অভিযুক্ত ব্যক্তি কার পক্ষে সাক্ষ্য দিবে? অবশ্যই নিজে এবং সহ অভিযুক্তের ব্যক্তি দিবে আত্মপক্ষটা। অভিযুক্তের সাক্ষী হিসেবে ডাকার জন্য কি প্রয়োজন? অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তার লিখিত অনুরোধ করবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অভিযুক্ত ওই সাক্ষ্য না দিয়ে আদালত কি করতে পারবে? অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারবে, বিরূপ মন্তব্য করবে, প্রতিকূল অনুমান করতে পারবে। আমরা কি এই দোষী সাব্যস্ত করতে হবে, মন্তব্য করা যাবে, অনুমান করতে পারবে? সুযোগ নাই। এগুলো কিন্তু সুযোগ নাই, সাক্ষ্য না দিলে এগুলা সুযোগ নাই করা। আচ্ছা, 342। এখন এই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সক্ষমতাটা কেমন, এটা একটা প্রসেসিং বলে দিচ্ছে এখানে 342-এ কি। ফৌজদারি কার্যবিধি 342, যাকে অভিযুক্তের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণিত অর্থাৎ উপস্থাপন করা হয়েছে যে সকল প্রমাণ দিয়ে, যে পরিস্থিতিতে প্রতীয়মান হয় যে ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার জন্য আদালতের তদন্ত বিচারের জন্য যে কোনো একটা পর্যায়ে, তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে, যে কোনো একটা পর্যায়ে পূর্ব সতর্কীকরণ ছাড়াই তাকে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন। এই অভিযুক্তকে তাকে আগে ওয়ার্নিং ছাড়াই তাকে প্রশ্ন করতে পারবেন। এবং এছাড়া প্রসিকিউশন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে, যখন প্রসিকিউশন সাক্ষ্যটা নেবে, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থন সুযোগ দেওয়ার পূর্বে, একটা হচ্ছে আগে তো আত্মপক্ষ সমর্থন তার অধিকার রয়েছে, কিন্তু এটা সাক্ষ্য দেওয়ার পূর্বে আদালত মামলার বিষয়ে সাধারণ অভিযুক্তকে প্রশ্ন করতে হবে। এটা প্রশ্ন করবে, ট্রায়ালিং স্টেজে অনেকগুলো কার্যক্রম রয়েছে এটা। তো এগুলো আদালতে পুরোটাই কার্যক্রম। এখান থেকে এমসিকিউ আসতে পারে, রিটার্নের কিছু নাই এখানে। অভিযুক্ত ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার যদি করে, মিথ্যা উত্তর দিলে কেবল সেই কারণে তিনি শাস্তিযোগ্য হবেন না। তবে আদালত তার অস্বীকৃত উত্তরের ভিত্তিতে ন্যায়সঙ্গত বিবেচনার অনুমান গ্রহণ করতে পারেন। একটা কথা বলছে, যিনি অ্যাকোয়েস্টেড পার্সন তিনি যদি উত্তর দিতে অস্বীকার করে, মিথ্যা উত্তর দিলেও কেবল সেই কারণে তিনি শাস্তিযোগ্য হবে না। কারণ
তবে আদালত অস্বীকৃত উত্তরের ভিত্তিতে ন্যায়সঙ্গত হলে বিবেচনা হবে বলে অনুমান করতে পারেন আদালত। তো অভিযুক্তের দেওয়া উত্তর বা বর্তমান তদন্ত বা বিচার, অভিযুক্ত যিনি উত্তর দিলেন বা তদন্ত বা কোনো একটা বিচার নেওয়া যাবে, তবে অন্য কোনো অপরাধের তদন্ত বিচারে সেই উত্তর থেকে অপরাধ সংঘটনের ইঙ্গিত পাওয়া যায়, যে উত্তরে যদি কোনো মনে হচ্ছে তা অন্য কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাহলে তার পক্ষে বিপক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করে যেতে হয়। যেটা আমরা সাক্ষ্য আইনে আমরা অনেকগুলো এর সাথে কানেক্টেড করছি, এগুলো হচ্ছে 132 পড়ছিলাম। অভিযুক্ত জিজ্ঞাসাবাদের সময় শপথ গ্রহণ করানো যাবে না। একটা কথা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অভিযুক্তকে জিজ্ঞাসা শপথ গ্রহণ করানো যাবে না। উদাহরণ, হত্যা মামলায় সাক্ষ্য থেকে প্রমাণিত হলো, সাক্ষ্য থেকে সাক্ষ্য মামলায় হত্যা মামলা সাক্ষ্য থেকে প্রমাণিত হলো যে ঘটনার সময় অভিযুক্ত ঘটনাস্থলেই ছিলেন। আদালত 342 অনুযায়ী তাকে জিজ্ঞাসা করতে পারেন কেন তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার ব্যাখ্যা বিচারক প্রমাণের সঙ্গে মিলিয়ে বিবেচনা করবেন। এটা আদালতের বিষয়। তাহলে 342 অনুযায়ী প্রসিকিউশন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আদালত কাকে সাধারণ প্রশ্ন করবেন? অবশ্যই অভিযুক্তকে। এবং এই 342 অধীনে অভিযুক্ত প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রমাণের বিরুদ্ধে যাতে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যার সুযোগ হয়। অভিযুক্ত প্রশ্ন উত্তর দিতে অস্বীকার করলে কেবল তাকে শাস্তি দেওয়া যাবে? না, শাস্তি দেওয়া যাবে না। 342 অনুযায়ী অভিযুক্তের দেওয়া উত্তরে কি করা যেতে পারে? অবশ্যই বিচার বিচার কার্যে বিবেচনা করা যেতে পারে। 342 অনুযায়ী অভিযুক্ত জিজ্ঞাসা সময় কি কি সময় কি করা যাবে না? আমরা যেটা দেখলাম সর্বশেষ, শপথ গ্রহণ করা যাবে না। তাহলে সেটা হচ্ছে আগেরটা দেখলাম, এটা হচ্ছে জিজ্ঞাসাবাদের একটা সক্ষমতা, আর এটা হচ্ছে ওটা অধিকার, জাত্যপক্ষ সমর্থনের। এটা হচ্ছে অধিকার। তাহলে 342 এবং হচ্ছে আপনার 340 এবং 42, সবাই একটু মনোযোগ দেন। আমরা 494 চলে যাব একবারে। এটা একটা রিটেনের প্রশ্ন আছে, গত পরীক্ষা আসছিল। এটা একটু বাদ পড়ে গেছে, সবাই একটু দেখেন। 494টা সহজ আছে, ক্লাসে মুখস্থ হয়ে যাবে। আর যে আগের যে দুইটা বললাম ওইটা হলো রিটেনের প্রশ্ন নাই, সব হচ্ছে এমসিকিউ। তবে এই দুইটা হচ্ছে, এই এখন যেটা দেবো সেটা হলো রিটেনের প্রশ্ন, আপনারা একটু লেখা রাখবেন। 494 দেখেন, মামলা প্রত্যাহারের নিয়ম। এটা পরীক্ষা আসছিল যে মামলা প্রত্যাহারের যে প্রত্যাহার করতে হলে রাষ্ট্রপক্ষ কি কি কার্যক্রম করবে। মামলা প্রত্যাহারের নিয়ম 494, ফৌজদারি কার্য নিয়ম, লিখিত প্রশ্ন, রিটেনের প্রশ্ন। আমি যখন এটা দিব রিটেনের প্রশ্ন বলছে এই মামলা প্রত্যাহারের কিভাবে, মামলা প্রত্যাহারের নিয়মটা কিভাবে হবে। দেখেন, এখানে দুইটা বিষয় আছে। যে কোনো পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতিক্রমে, প্রথমে একটা প্রশ্ন আসছে যে যে কোনো পাবলিক প্রসিকিউটর পিপি আদালতে কনসার্ন নিবে, অনুমতি নিবে রায় ঘোষণার পূর্বে। বলতেছি আদালতের সম্মতি রায়, কোন একটা মামলা যখন রায় ঘোষণার পূর্বে, এটা এমসিকিউ আসে, কোন ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণভাবে আংশিক বা অভিযোগ থেকে সরে দাঁড়াতে পারেন। এই ক্ষেত্রে দুইটা বিষয়, আই রিপিট, যে কোনো পিপি আদালতের সম্মতি নিয়ে রায় দেওয়ার আগে কোনো ব্যক্তির মামলা সম্পূর্ণ আংশিক অভিযোগ থেকে সরে আসতে পারেন, দাঁড়াতে পারেন। যে ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যখন অভিযোগ গঠন হবে, অভিযোগ গঠনের পূর্বে মামলার যদি প্রত্যাহার করা হয়, আই রিপিট, কোন একটা মামলার যদি অভিযোগ গঠনের পূর্বে যদি প্রত্যাহার হয়, তাহলে কি করে? অভিযুক্ত যিনি থাকবেন তাকে অব্যাহতি বা ডিসচার্জ দিবেন। এমসিকিউ আসবে, রিটার্ন আসবে। অভিযোগ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করা হয়, তাহলে অভিযুক্ত উক্ত অপরাধের ক্ষেত্রে অব্যাহতি দিবেন। তাহলে প্রথম অব্যাহতি পাবেন কোন ক্ষেত্রে? অভিযোগ গঠনের পূর্বে যদি প্রত্যাহার করা হয়, অর্থাৎ চার্জ গঠনের পূর্বে। আচ্ছা, অভিযোগ তারপর হচ্ছে 2 নম্বর অপশন, অভিযোগ গঠনের পর। অভিযোগ গঠনের পরে, একটা হচ্ছে অভিযোগ গঠনের পূর্বে আর অভিযোগ চার্জ গঠনের পর, অথবা যেখানে আইনে অভিযোগ গঠনের প্রয়োজন নয় তাহলে মামলা প্রত্যাহার করা হয়, তাহলে অভিযোগ অপরাধের ক্ষেত্রে খালাস পাবেন। একটা হচ্ছে অব্যাহতি পাবেন কখন, যদি প্রশ্ন আসে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে একজন আসামি কখন আহ, আহ, কখন আহ, কখন অব্যাহতি পাবেন আর কখন খালাস পাবেন। অভিযোগ গঠনের পূর্বে সবসময় রাখবো, অভিযোগ গঠনের পূর্বে হলে অব্যাহতি পাবেন, আর অভিযোগ গঠনের পরে হলে খালাস পাবেন। অর্থাৎ অভিযোগ গঠনের আগে এবং প্রত্যাহারের ফল অব্যাহতি, আর পরের প্রত্যাহার ফল পরে হচ্ছে খালাস। এটা মনে রাখবেন রিটেনের প্রশ্ন। উদাহরণ, রহিমের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়। তদন্ত নথিপত্র পর্যালোচনার পর পাবলিক প্রসিকিউটর দেখলেন যে অভিযোগ সমর্থন মতো পর্যাপ্ত প্রমাণ নেই, তাই তিনি রায় ঘোষণা পূর্বে আদালতের অনুমতি মামলা প্রত্যাহার করতে পারেন। যদি অভিযোগ গঠনের চার্জ গঠন না হয় তাহলে অব্যাহতি পাবেন, আর ইতিমধ্যে অভিযোগ গঠন হয়ে থাকে রহিম অপরাধ খালাস পেয়ে যাবেন। এটাই হলো 494 মামলা প্রত্যাহার ফল নির্ধারিত। এখানে এমসিকিউ হচ্ছে 494 অনুযায়ী মামলা প্রত্যাহারের জন্য কার সম্মতি প্রয়োজন? আমরা দেখলাম কার, অবশ্যই আদালতের। রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারেন কখন? রায় ঘোষণার পূর্বে। চার্জ গঠনের পূর্বে কি হবে? অব্যাহতি। চার্জ গঠনের পরে কি হবে? খালাস। আমি এমসিকিউটা বলে দিলাম, পরীক্ষা আসবে।
494 মামলা প্রত্যাহার ক্ষমতা কার রয়েছে? অবশ্যই পাবলিক প্রসিকিউটরের। এই হলো 494। দেখা যায় লেখা? 550, মনোযোগ দেন, আজকে আপনারা লেখছেন পরীক্ষায় সন্দিগ্ধ সম্পত্তি। 550 আছে এখানে, আল্লাহ। হ্যাঁ, 550 ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন। 550, সন্দিগ্ধ সম্পত্তি। চুরি হয়েছে বলে সন্দেহভাজন সম্পত্তি জব্দকৃত পুলিশের ক্ষমতা পরীক্ষা আসতে পারে। চুরি যাওয়া সম্পত্তি বা চুরি হয়েছে বলে সন্দেহ করছেন, সাসপেক্ট করছেন, এই সম্পত্তি জব্দ করাতে পুলিশের ভূমিকা কি? 550 সন্দিগ্ধ সম্পত্তি। আপনারা অনেকে লেখছেন আজকে, এটা লিখে সন্দিগ্ধ সম্পত্তি বলে পুলিশ কি করবে? ফৌজদারি কার্যবিধি 550, অর্থাৎ যে কোনো পুলিশ কর্মকর্তা, আই রিপিট, যে কোনো পুলিশ কর্মকর্তা এমন সম্পত্তি জব্দ করতে পারবেন। প্রথমে বলেছে, যদি প্রথম হচ্ছে যদি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, চুরি হয়েছে বলে যদি সন্দেহ করা হচ্ছে, অথবা এমন পরিস্থিতিতে পাওয়া গেছে যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ সৃষ্টি হয়। তিনটা ক্ষেত্রে মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে কোনো পুলিশ কর্মকর্তা চুরি হয়েছে বলে সন্দেহভাজন হলে সম্পত্তি জব্দের ক্ষমতা। চুরি চুরি হয়েছে অভিযোগ দিছে, চুরি হয়েছে বলে সন্দেহ সন্দেহ করা হচ্ছে, এবং এমন পরিস্থিতি পাওয়া গেছে যেটা অপরাধ সংঘটিত হয়ে সন্দেহের সৃষ্টি হয়। এই ক্ষেত্রে জব্দকারী পুলিশ কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ, অফিসার না হন তার অধীনস্থ দিয়েও কি করবে, তিনি জব্দের বিষয়ে থানার অফিসারকে রিপোর্ট করবেন। যদি এখানে যে কনস্টেবল থাকে, এসআই থাকে, সে কি করবেন, জব্দ করে অফিসারকে রিপোর্ট করবেন। যদি অফিসার ইনচার্জ অফিসার করবেন, আইনে তো ওসির কথাই বলা রয়েছে। যদি ওসির নিচে হয় তাহলে সাব ইন্সপেক্টর এটা জব্দ করে বিষয়টি অফিসার ইনচার্জকে জানাবেন। তাহলে আমরা সহজভাবে কি দেখলাম? 550 দেখলাম, পুলিশকে আদালতের পূর্ব অনুমতি ছাড়াই, আদালতের পূর্ব অনুমতি ছাড়াই, একবার বিনা পরোয়ানায়, এক কথায় কোনো এখানে কোনো পারমিশন বা পূর্ব অনুমতি দরকার নাই। ভেরি ইম্পর্টেন্ট। আমরা চেক পোস্টে যে গুলা কার্যক্রম গুলা করি, এই যে 550 পুলিশকে আদালত পূর্ব অনুমতি ছাড়াই সন্দেহজনক সম্পত্তি, কারো কাছে যদি সন্দেহ সাসপেক্ট মনে হচ্ছে, এই 550 দিয়ে আপনি দেহ তল্লাশি করবেন। একটা কথা রয়েছে, সাময়িকভাবে জব্দ করার ক্ষমতা দেয়, যে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা যায়, অপরাধ আলামত সংগ্রহণ করা যায়, অপরাধের জন্য সম্পত্তি সরিয়ে ফেলতে না পারে। ভেরি ইম্পর্টেন্ট। এক ব্যক্তি রাত 2টায় নতুন মোটরসাইকেল কম দামে বিক্রির চেষ্টা করছে, বৈধ কাগজ দেখাতে পারছে না, পুলিশ মোটরসাইকেল চুরি হয়েছে বলে সন্দেহ হয়, তাই 555 জব্দ করতে পারে। উদাহরণ 2, পুলিশ টহলের সময় একজনের কাছ থেকে অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করলো, তিনি বৈধ মালিকানা দিতে না পারলেন না, পরিস্থিতি কোনো সন্দেহজনক হয়, পুলিশ মোবাইল ফোন জব্দ করলেন। চুরি সন্দেহ, জব্দ ওসিকে রিপোর্ট, চুরি হয়েছে সন্দেহ আছে, পুলিশ জব্দ করবে, এবং অধীনস্থ কর্মকর্তা হলে ওসিকে রিপোর্ট করবে। এখানে যে এমসিকিউ গুলো আছে মোটামুটি আপনারা একটু করে নিবেন, খুবই সহজ। এই আপনাদের তো আরেকটা আছে, সর্বশেষ যেটা বাদ পড়ছিল, 552 ফৌজদারি কার্য যদি 552 ধারা, অপহৃত নারীকে পুনরুদ্ধারের ক্ষমতা। একজন অপহৃত যদি হয়, অ্যাবডাকশন, অপহরণ হয়, এই অপহৃত অপহরণ হওয়ার বেআইনি ভাবে কোথাও যদি আটক রাখা হয়, যে কোনো জানতে পারছেন, আপনি উদ্ধার করে কাদের নিকট আপনি হস্তান্তর করবেন, এই কথাটাই বলছি। অপহৃত নারীকে পুনরুদ্ধারের ক্ষমতা 552, এটাও রিটেনের প্রশ্ন। আজকে যে পর 4টা প্রশ্ন বললেন, এর মধ্যে 3টা হচ্ছে রিটেনের প্রশ্ন। অপহৃত নারীকে পুনরুদ্ধারের ক্ষমতা। কোন নারী 16 বছরের কম বয়সী, এমসিকিউ, কোন নারী 16 বছরের কম বয়সী কন্যা শিশুকে কোনো অবৈধ উদ্দেশ্যে যদি অপহরণ বা বেআইনিভাবে আটক রাখছে কোনো জানতে পারেন, শপথ গ্রহণ পূর্বে অভিযোগ করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অবতীর্ণ বোম্বে কি করবে, অনতিবিলম্বে ওই নারীকে তার স্বাধীনতা ফিরিয়ে আনা, তাকে উদ্ধার করে ওই কন্যা শিশুকে তার স্বামী বা পিতা মাতা, অভিভাবক, বৈধ হেফাজতের নিকট ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারেন, এবং প্রয়োজনে এই আদেশ কার্যকর করতে গিয়ে প্রয়োজনীয় সকল বল প্রয়োগ করতে পারবে, বল প্রয়োগের নির্দেশ দিতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ কি, 15 বছর রিমাকে এক ব্যক্তিকে চাকরি প্রলোভন থেকে অন্য জেলায় গিয়ে অবৈধ আটক রাখছে। রিমা তার বাবা সৎ পূর্বে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাছে অভিযোগ করছে। ম্যাজিস্ট্রেট কি করছে, 552 অনুযায়ী রিমাকে উদ্ধার করে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেওয়ার আদেশ দিছে। প্রয়োজনে পুলিশকে বল প্রয়োগ করে আদেশ দিয়ে কার্যকর করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেখানে যেখানে পুলিশের কার্যক্রম, সেখানে ওই প্রসঙ্গগুলো বেশি আসে। তাহলে 500 অনুযায়ী অনুযায়ী যদি অভিযোগ করতে হয়, কার কাছে করবে? অবশ্যই সেটা শপথ পূরণ করে লিখিত ম্যাজিস্ট্রেটের কাছে করবে। এবং 552 শিশুর বয়স কত বছর কথা বলা রয়েছে, যেটা হচ্ছে 16 বছর। 552 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কি আদেশ দিবে? অবশ্যই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিবে? অপহৃত নারীকে ফিরিয়ে দেওয়ার আদেশ কে দিতে পারেন? অবশ্যই তার স্বাধীনতা ফিরিয়ে দিবে, চলাফেরা, মুভমেন্ট। ম্যাজিস্ট্রেট আদেশ কার্যকর করতে কি ব্যবহার করতে পারবেন? অবশ্যই প্রয়োজনে বল প্রয়োগ ব্যবহার করতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা।
552টা একটু ভালো করে পড়ে নেবেন। এএসআই থেকে সাব ইন্সপেক্টর দ্বারা, কনস্টেবল এএসআই এটা দরকার নাই আপনাদের। ওই যে বিনা পড়ানো যে আমরা 100 দ্বারায় বেআইনি আটক থাকে, সেই গ্রেপ্তারে আমরা কার্যক্রম তল্লাশি কার্যক্রম চালাই। এই ছিল মোটামুটি আমাদের আজকে যেগুলো ফৌজদারি কার্যবিধির এদিক থেকে বাকি ছিল। আমরা 340, 42, তারপর কি কি দেখলাম, 494 দেখলাম মামলা প্রত্যাহার নিয়ম। তারপর হচ্ছে 550 সন্দেহযুক্ত যদি কোনো সম্পত্তি পাওয়া যায় সেগুলো আমরা জব্দ করবো। তারপর হচ্ছে 552 অপহৃত নারীকে উদ্ধার, শিশুকে উদ্ধার। তাহলে আমরা মোটামুটি ফৌজদারি কার্যবিধি শুধু বাকি থাকলো